এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে হাউ ক্যান উই গেট রেজোনেন্স। মূলত সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে এটা আলোচনা করব। হাউ ক্যান উই গেট রেজোনেন্স। সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে আলোচনা করব। রেজোনেন্স তিন ভাবে পাওয়া যেতে পারে। এক নাম্বার, ফ্রিকোয়েন্সি ভ্যারি করে। ভ্যারি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে পেতে পারি, আবার এল ভ্যারি করে পেতে পারি। একটা হচ্ছে সি ভ্যারি করে পেতে পারি। তিনটা ভাবে রেজোনেন্স পেতে পারি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই মূল যে কনসেপ্টটা কাজ করছে যে এক্সএল সমান সমান এক্সসি আমাদের পেতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি ভ্যারি করে রেজোনেন্স কিভাবে পাই? এক নম্বর হচ্ছে বাই ভ্যারি ফ্রিকোয়েন্সি। এখন এটা আমরা যদি এক্সএল এবং এক্সসি এর সূত্রটা দেখি, এক্সএল ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এফ ইনটু এল, আর এক্সসি ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস বাই এফ ইনটু সি। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ফ্রিকোয়েন্সিকে যদি এক্স এক্সিসে রাখি, তাহলে আমরা লিখতে পারি টুয়াইস বাই এল সাথে এফ। এফটাকে যদি ভেরিয়েবল চিন্তা করি আর এটাকে যদি কনস্ট্যান্ট চিন্তা করি, তাহলে এটা অনেকটা y is equal to mx এর সূত্র দাঁড়াচ্ছে। যেমন এটাকে যদি আমি y ধরি, এটাকে যদি m ধরি, এটাকে যদি x ধরি, তাহলে আমরা বলতে পারি y is equal to mx এর সূত্র। আর এই ক্ষেত্রে এটাকে যদি y ধরি, তাহলে এটাকে যদি x ধরি, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে y is equal to m 1 by x। তাহলে ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে যদি আমি এক্স এক্সিসে রাখি, ফ্রিকোয়েন্সিকে যদি আমি এক্স এক্সিসে রাখি, তাহলে আমরা দেখতে পারি এক্সেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। এক্সেল হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার একটা সূত্র হয়, মূল বিন্দুগামী একটি সরলরেখার একটি ইকুয়েশন হয়, সরি। তাহলে এক্সেল বাড়তে থাকে, তখন ফ্রিকোয়েন্সি জিরো, এই সূত্রে যদি আমি ফ্রিকোয়েন্সি জিরো বসাই তাহলে এক্সেল জিরো হয়ে যায়। আর এক্সি ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে এক্সিটা হয় ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট থেকে কমতে 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 এটা এক্সপোনেনশিয়াল ডিকের মাধ্যমে জিরোর দিকে আগায় যাবে। কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এক্সএল এবং এক্সি সমান হবে, সেটাই আসলে রেজোনেন্স কন্ডিশন। কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, যেমন এটা হচ্ছে এক্সি, এটা হচ্ছে এক্সএল। আচ্ছা, আর রেজিস্ট্যান্সের মান কি হবে? রেজিস্ট্যান্সের মানটা যে কোনো পজিশনে হতে পারে, আমরা যেরকম চয়েস করতে পারি। এটা বেশি হতে পারে, কমও হতে পারে। তাহলে কোন একটা সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ভ্যারি করে কিভাবে রেজোনেন্স কন্ডিশন পেতে পারি সেটা এখানে দেখলাম এই ফিগারের মাধ্যমে, এবং এক্সএল, এক্সি এবং আর এর প্লটটা দেখলাম, যেখানে অন্যান্য প্যারামিটার গুলো এল এবং সি কনস্ট্যান্ট। এখানে এল সি কিন্তু আরো কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এক নাম্বার প্রসেস আলোচনা করলাম।
এরপরে 2 নম্বর প্রসেসে এল ভ্যারি করে কি করে আমরা ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স কন্ডিশন পাই সেটা যদি দেখার চেষ্টা করি, সেটা কার্ভটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এটা লিখতে পারি রেজোন্যান্স বাই ভ্যারি এল, যদি প্রথমে চিন্তা করি এল ভ্যারি করে করব, তার মানে হচ্ছে এফ আর সি এই তিনটা কনস্ট্যান্ট থাকবে। এগুলো আসলে আমরা বাদ দিব, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা যদি এক্সেল এর সূত্র দেখি যে এক্সেল ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এফ ইনটু এল, তাহলে এফ যদি ফিক্স থাকে তাহলে ওমেগা ফিক্স থাকতেছে এখানে, ওমেগা ফিক্সড, কিন্তু এল ভ্যারি করতেছে, তাহলে ওমেগাটাকে আমি এম ধরতে পারি মানে কনস্ট্যান্ট, আর এলটা ভ্যারি করতেছে। তাহলে এটাও কিন্তু একটা মূলবিন্দুগামী সরল রেখার একটা সমীকরণ চিন্তা করতে পারি। তাহলে যদি এখানে প্লট করি আমি, এক্স এক্সিসে হচ্ছে এল এবং ওয়াই এক্সিসে বিভিন্ন প্যারামিটার নিয়ে আমি দেখাবো যে রেজোন্যান্স কিভাবে হয়। সরি, এখানে আমি আসলে এল দেখাতে চাচ্ছিলাম। এল যদি ভ্যারি করি তাহলে দেখা যাবে এক্সেলটা এভাবে ভ্যারি করবে। তাহলে এটাকে আমি এক্সেল এর গ্রাফ বলতে পারি যে এক্সি অবস্থাটা কি হবে। আমি যদি এটা একটু আরেকটু বাড়াই গ্রাফটাকে, তাহলে এক্সিটা আসলে কোনো চেঞ্জ হবে না, এক্সটি কনস্ট্যান্ট হবে। কারণ কি, এক্সি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। আমরা আগেই বলে নিয়েছি ফ্রিকোয়েন্সি এবং সি দুটোই কনস্ট্যান্ট, যেমন এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তাহলে এক্সিও কিন্তু কনস্ট্যান্ট হবে, এক্সি কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমি যদি এক্সিটা আঁকি, এক্সিটা এক্সেল এর উল্টা দিকে নেগেটিভ যদি আমি চিন্তা করি, তাহলে এক্সিটা এল এর সাপেক্ষে চিন্তা করলে এটা কনস্ট্যান্ট আসবে, এক্সিটা আসতেছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন রেজোনেন্স কন্ডিশনটা কখন আসে? রেজোনেন্স কন্ডিশন আসে যখন এক্স এর সমান এক্সি হয়। তাহলে এক্সিটা কনস্ট্যান্ট, এক্সির মান যদি আমি ধরি যে 50 ওহম, এক্সেল এর মানটা 0 থেকে বাড়তে বাড়তে এক সময় 50 হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা রেজোনেন্স হচ্ছে। তাহলে এখান থেকে আমাকে অ্যামপ্লিটিউডটা মোটামুটি দেখে আন্দাজ করে যদি আমি বুঝি, তাহলে লেন্থ হিসেবে যখন এক্সেলটা এই দূরত্বটা যখন এই দূরত্বের সমান হয় তখনই কিন্তু রেজোনেন্স হচ্ছে, এই দুইটা দূরত্ব যখন সমান হচ্ছে তখন রেজোনেন্স হচ্ছে। এখন এই একই কারণে আমরা যদি আরো কিছু জিনিস দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আই কেমন হবে, হ্যাঁ, তারপরে ভিএল কেমন হবে, এখানে আই, ভিএল, ভিসি এবং ভিআর, এগুলো কেমন হবে একই কার্ভে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হয়। যেমন আমি যদি আই চিন্তা করি, তাহলে আই ইজ ইকুয়াল টু ইনপুট ইনপুট ভোল্টেজ, বি অথবা ই যাই বলি না কেন, তাহলে এখানে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সপি হোল স্কোয়ার।
এরকম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আমরা এক্সেল যদি চেঞ্জ হয় আস্তে আস্তে, এক্সেল যদি আস্তে আস্তে চেঞ্জ হয়, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে রেজোনেন্স কন্ডিশনে আমরা এর আগেও বলেছিলাম যে ইম্পিডেন্স এটাকে আগে দেখানো দরকার, হচ্ছে আর স্কোয়ার এক্সএল মাইনাস এক্সটি হোল স্কোয়ার। রেজোনেন্স কন্ডিশন, যখন রেজোনেন্স কন্ডিশন হবে তখনই কিন্তু ইম্পিডেন্সটা মিনিমাম হয়, অর্থাৎ কারেন্টটা হয় ম্যাক্সিমাম। তাহলে আমি যদি কারেন্টের কার্ভ আঁকি, এটা একটা অ্যাপ্রক্সিমেট যদি আঁকার চেষ্টা করি, তাহলে কারেন্টের কার্ভটা যেমনই আঁকি না কেন, যে রেজোনেন্স কন্ডিশনে ম্যাক্সিমাম অন্য সব সময় তার থেকে কম, রেজোনেন্স কন্ডিশনে কিন্তু কারেন্টটা ম্যাক্সিমাম থাকবে, সোজা কথা। ইম্পিডেন্স প্লট করলে অনেকটা একই রকম হবে। আমি যদি ইম্পিডেন্স প্লট করি জেড এবং আই আর জেড এই দুইটা যদি গুণ করি, তাহলে আমি ইনপুট ভোল্টেজ পাই। তাহলে ইনপুট ভোল্টেজ, এটাকে যদি আমি আই বলি, তাহলে ইনপুট যে ভোল্টেজটা সেটা কিন্তু আই এর সমানুপাতিক হবে। অথবা যদি আমি আই এর সাথে যদি আর গুণ করি, তাহলে কিন্তু ভিআর পাবো। তাহলে ভিআরটাও কিন্তু আই এর সমানুপাতিক হবে। সমানুপাতিক হবে কথার অর্থ হচ্ছে মানে কার্ভটা দেখতে অনেকটা একই রকম হবে। মানে আমি যদি আঁকি, তাহলে ভিআরটা দেখতে একই রকম হবে, হচ্ছে ভিআর। আমার আঁকাটা একটু হচ্ছে, মানে রেজোনেন্সটা একটু বামে চলে আসতেছে, আসলে একটু আরেকটু ডানে আসবে বিআর। তাহলে আই এবং বিআর এর কার্ভ কিন্তু অনেকটা একই রকম হবে। এখন আমি যদি এই আই এর সাথে যদি এক্সএল গুণ করি, তাহলে পাবো ভিএল। আই এর সাথে যদি এক্সি গুণ করি, তাহলে পাবো বিসি। তাহলে আই এর যে কার্ভ আছে, এই কার্ভের সাথে যদি আমি এক্সি গুণ করি, এখানে দেখা যাচ্ছে এক্সিটা কনস্ট্যান্ট, তাহলে ভিসি এর কার্ভটাও কিন্তু অনেকটা সেম হবে। অর্থাৎ আমি যদি ভিসি আঁকি, তাহলে ভিসিটাও ভিআর এর যে কার্ভ সেটার মতোই হবে। এখানে ভিসিটা আমি একটু বড় দেখাইছি, তাহলে বুঝতে হবে যে আরটা এখানে ছোট। কারণ আর যদি আমি মানে এখানে যদি প্লট করি, তাহলে আরটা কিন্তু এক্সিট থেকে ছোট দেখাতে হবে। আরটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সিট থেকে ছোট, কারণ ভিসিটাকে আমি বড় দেখাইছি, সুতরাং ভিআরটাকে ছোট দেখাইছি, এবং এই কারণে আরটা এক্সিট থেকে ছোট হবে। এটা রিলেটিভ অ্যামপ্লিটিউড রাখছি। এখন এখন যদি আমি, আচ্ছা রেজোনেন্স কন্ডিশনটা আমি যদি একটু ইন্ডিকেট করি, রেজোনেন্স কন্ডিশন, তাহলে আমার জন্য আঁকাটা সহজ। এটাকে রেজোনেন্স কন্ডিশন যদি ধরে নিই, আচ্ছা এটা একটু, এটাকে রেজোনেন্স কন্ডিশন ধরে নিই। এখন লাস্ট আমার একটা জিনিস আঁকা বাকি আছে, সেটা হচ্ছে ভিএল এর কার্ভটা কেমন হবে। আচ্ছা এখন ভিএল এর কার্ভটা আসলে দেখা যায়, ভিএল যদি আমি আঁকি, তাহলে দেখা যায় যে ভিএল এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আসলে পরে আসে। অর্থাৎ ভিএল এর কার্ভটা অনেকটা এই টাইপের, ম্যাক্সিমাম ভ্যালুটা ভিএল এর পরে আসে, রেজোনেন্স কন্ডিশনের
এটা হচ্ছে ভিএল ম্যাক্স। এখানে খেয়াল করতে হবে যে ভিএল এবং ভিসি কিন্তু রেজোনেন্স কন্ডিশনে সমান হবে, সুতরাং এই ভিএল এর কার্ভটা কিন্তু ক্রস করবে ভিসি কে ক্রস করবে। ভিএল এর মান শুরুতে ছোট থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে ভিসি কে ক্রস করবে রেজোনেন্স কন্ডিশনে। ঠিক আছে, তাহলে এটা রেজোনেন্স কন্ডিশনের ইন্ডাকটেন্স। তাহলে ভিএলটা পরে কেন বেশি হয় এটার একটা এক্সপ্লেনেশন আমাদের দরকার। সেটা আমি এখন খুব বেশি এক্সপ্লেনেশন লম্বা করবো না, জাস্ট সংক্ষেপে একটা কথা বলবো। সেটা হচ্ছে এখানে আমরা ভিএল বোঝার জন্য আসলে এই ইকুয়েশনটা বুঝতে হবে। আই এবং এক্সেল, এক্সেলটা কিন্তু মানে একই রেটে বাড়তেছে এক্সেলটা, কিন্তু আইটা কিন্তু এই যে এটা আয়ের এই কার্ভটা যদি আমি চিন্তা করি, তাহলে এই পজিশনে কিন্তু যে এই পজিশনে সে ম্যাক্সিমাম হলো, এরপরে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এখন ঠিক যেই পজিশনে সে ম্যাক্সিমাম হলো, তারপরে সামান্য একটু দূরত্ব কিন্তু খুব বেশি আই কমে না। আই কমার রেটটা কিন্তু একেবারে জাস্ট রেজোনেন্স কন্ডিশনের সাথে যে অবস্থাটা, সেখানে কিন্তু আই বেশি কমে নাই, কিন্তু এক্সেলটা কিন্তু বাড়ার রেটটা বেশি। সেই হিসেবে আমরা কিন্তু ভিএলটা রেজোনেন্স কন্ডিশনে যা পাবো তার থেকে বেশি পাবো, কারণ ভিএল হচ্ছে আই এবং এক্সেল এর গুণফল। তাহলে এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে এক্সেল, এই দুইটার গুণফল। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গুণ করার কারণে আমরা কিন্তু ভিএল পাচ্ছি। তাহলে এই জায়গাটায় জাস্ট রেজোনেন্স কন্ডিশনের একটু পরে আই কিন্তু ওই পরিমাণ কমে না, এক্সেল যে পরিমাণে বাড়ে। এরপরে কিছুক্ষণ পরে আমরা দেখি যে এক্সেলটা একই রেটে বাড়তেছে, কিন্তু আইটা অনেক বেশি রেটে কমতেছে। আই কমার রেটটা বেশি। আই কমার রেট বেশি কেন? কারণ হচ্ছে এই যে এই জায়গাটায় আমরা দেখছি যে জেড আসলে বেড়ে যাচ্ছে। জেডটা যেহেতু এখানে জেড এর ইকুয়েশনে এক্সেলটা নিচে আছে, সেহেতু এটা এক্সপোনেনশিয়ালি আসলে কমবে, অর্থাৎ আই কমার রেটটা পরে এক সময় বেশি হয়ে যাবে। তখন ভিএলটা এক সময় ম্যাক্সিমাম কন্ডিশনে থেকে যেই পজিশনে ম্যাক্সিমাম কন্ডিশন আছে সেই কন্ডিশনে আসলে মানে আই কমার রেট আর এক্সেল বাড়ার রেটটা সমান, এরপরে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি যদি আমরা বলি যে রেজোনেন্স বাই ভ্যারিং এল। আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমি লাস্ট কন্ডিশন আলোচনা করব, সেটা হচ্ছে রেজোনেন্স বাই ভ্যারিং ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স ভ্যারি করে যদি আমি রেজোনেন্স ভ্যারি করতে চাই, তাহলে আমরা এই চিত্রটাই যদি রাখি, তাহলে আমরা এক্সপ্লেইন করতে পারবো আশা করি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এলটা কনস্ট্যান্ট, এল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের সিটা ভ্যারি করতেছে। তাহলে এখানে আমরা দেখি এক্সি সূত্রের মধ্যে যদি এক্সি ভ্যারি করে, তাহলে এক্সি কিন্তু এক্সপোনেনশিয়াল দিকে হবে, এক্সি এর দিকেটা হবে এক্সপোনেনশিয়ালি। তাহলে আমরা এক্সিটা এখানে চেঞ্জ করে দেব, এক্সেলও চেঞ্জ করতে হবে এখানে। এক্সি চেঞ্জটা কেমন হবে? এক্সিটা আমরা জানি যে সি যদি ছোট হয়, যেহেতু সিটা ইনভার্সলি প্রপোর্শনাল এই যে সূত্রে, সুতরাং এক্সিটা বড় হবে। সি জিরো হলে এক্সি ইনফাইনাইট, তাহলে এটা এক্সপোনেনশিয়াল দিকে হবে, এক্সিটা এক্সপোনেনশিয়ালি কিন্তু দিকে করবে। এটা হচ্ছে এক্সির কাজ। আর এক্সেলটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা এক্সেল বলতে পারি। এটা হচ্ছে এক্সেল। তাহলে রেজোনেন্স কন্ডিশনে এক্সেল এবং এক্সি দুটা সমান, অর্থাৎ এই যে এই জায়গাটা, এটা এবং এটা পরস্পর সমান হবে। চিত্রে একটু কম বেশি আছে, এটাকে আমরা সমান ধরে নেই।
এক্সএল এবং এফসি, এটা হচ্ছে এক্সির কার্ভ। এক্সএল এফসি পরস্পর সমান। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ঠিক আগের মতো জেড এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে রেজোনেন্স কন্ডিশনে জেডটা হচ্ছে মিনিমাম, কারণ এখানে এক্সেলটা কনস্ট্যান্ট, এক্সি প্রথমে অনেক বড় থাকে যার কারণে জেডটা বড় থাকে। এক্সি আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 এক্সেল এর সমান যখন হয় তখন এটা জিরো হয়ে যায়, তখন জেডটা হয়ে যায় আর এর সমান অর্থাৎ মিনিমাম। এরপরে কিন্তু এক্সি কমার কারণে এক্সেল এক্সি মাইনাস একটা ভ্যালু আসে, সুতরাং জেডটা কিন্তু আবার বেড়ে যায়। অর্থাৎ জেড এর কার্ভটা যদি আমি প্লট করতাম তাহলে জেড এর কার্ভটা কিন্তু এই ধরনের একটা কার্ভ হতো। সরি, আমি উল্টা আঁকলাম, হচ্ছে এরকম একটা কার্ভ হতো। এটা আর এর সমান আর। যদি আমি জেড প্লট করি তাহলে জেড এর কার্ভটা কিন্তু এরকম হতো, তো জেডটা রেজোনেন্স কন্ডিশনেই মিনিমাম। তাহলে আমরা বলতে পারি জেড যদিও এখানে দেখাই নাই, তাহলে আইটাকে কিন্তু জেড এর উল্টা, অর্থাৎ জেড যদি মিনিমাম হয় তাহলে আই হয় ম্যাক্সিমাম, তাহলে রেজোনেন্স কন্ডিশনে কিন্তু আইটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে এই চিত্রেও আই এর মধ্যে কোনো ভেরিয়েশন হবে না, আই একই রকম হবে এবং ভিআরটাও একই রকম হবে। এই যে ভিআরটা কমলা কার্ভে দেখানো হয়েছে, যে ভিআরটা কিন্তু সেম হবে। এবং একটু বুঝতে দিতে হবে আমাদের, ভিএল ভিসিটা আমাদের আরেকবার রাখতে হবে। যদি ভিএল এখানে মুছে দেই, আচ্ছা ভিআর কোনটা এখানে, ভিআরটা এই যে আমরা কমলা কার্ভ দিয়ে ইন্ডিকেট করেছি ভিআর। আচ্ছা এখন কিন্তু এই ক্ষেত্রে এল যেহেতু ফিক্সড সেহেতু ভিএল কিন্তু ফিক্সড থাকবে। এই যে এটা হচ্ছে ভিএল, সবুজ কার্ভটা ভিএল। এখন ভিসি এর কন্ডিশনটা কি হবে, ভিসিটা এরকম হবে যে রেজোনেন্স কন্ডিশনের আগে ম্যাক্সিমাম হবে, হচ্ছে বিসি। রেজোনেন্স কন্ডিশনের আগে কেন ম্যাক্সিমাম হবে, এবং রেজোনেন্স কন্ডিশনে ভিএল এবং বিসি পরস্পর সমান। ভিএল ইজ ইকুয়াল টু বিসি এট রেজোনেন্স কন্ডিশন। এটা আমরা একইভাবে আগে যেরকম ব্যাখ্যা দিলাম ঠিক একই ব্যাখ্যা এখানে দিতে পারি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে রেজোনেন্স কন্ডিশনের পরে আইও কমছে, এক্সিও কমছে, সুতরাং ভিসিটা কমে যাবে রেজোনেন্স কন্ডিশনের। কিন্তু রেজোনেন্স কন্ডিশনের আগে দেখা যাচ্ছে ভিসি বাড়তেছে কিন্তু আই কমতেছে, সুতরাং সরি আমি ভুল বললাম, আমি তো আসলে এক্সি দিয়ে বলবো, আই কমতেছে এক্সি, এটা কিন্তু এক্সি এর কার্ভ, এক্সি বাড়তেছে, এই দুইটা গুণ করে কিন্তু ভিসি হচ্ছে। এখন ভিসি বাড়বে না কমবে এটা নির্ভর করবে যে আই কি রেটে কমতেছে আর এক্সি কি রেটে বাড়তেছে। তাহলে একইভাবে ঠিক রেজোনেন্স কন্ডিশনের জাস্ট আগে এই একটু আগে সামান্য আগে কিন্তু আই খুব বেশি কমে না, কিন্তু এক্সি কিন্তু অনেক বেশি বাড়তেছে, সেই কারণে কিন্তু বিসিটা বাড়তেছে। আবার কিছুক্ষণ পরে দেখা যাবে যে আই যে কমতেছে এই রেটটা বেশি না, কিছুক্ষণ পরে দেখা যাবে যে দুইটাই কমতেছে, আইও কমতেছে এক্সিও কমতেছে, সুতরাং ভিসিটা দ্রুত কমা শুরু করবে। সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে মানে এখানে আসলে আই কমার রেটটা বেড়ে যাবে, আই এক সময় দ্রুত কমবে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আইটা দ্রুত কমতেছে।
কিন্তু এক্সিটাও বাড়তেছে, কিন্তু আই কিন্তু দ্রুত কমতেছে। সুতরাং ম্যাক্সিমাম পয়েন্টটা আর পাওয়া যাবে না, ম্যাক্সিমাম পয়েন্টের পরে কমতে থাকবে। সুতরাং এই চিত্রটাতে, সরি চিত্রটা একটু হয়ে গেছে, যদি আমি আঁকি তাহলে ভিসির ম্যাক্সিমাম পাওয়া যাওয়ার পরে এরকম একটা কার্ভ হবে, এরকম এই ধরনের। এটা একটা ম্যাক্সিমাম পিক পাওয়া যাবে। ম্যাক্সিমাম পিক কেন পাওয়া যাচ্ছে? কারণ হচ্ছে, আরেকবার বলি যে এখানে এই অংশে কিন্তু আই খুব বেশি কমছে না, আই কমার রেটটা কম, কিন্তু এক্সিটা কিন্তু বাড়ছে, এক্সিটা এই জায়গাটায় বাড়ছে। সুতরাং ভিসি কিন্তু বাড়বে, কারণ ভিসি ইজ ইকুয়াল টু আই ইন্টু এক্সি। নীলটা হচ্ছে আই, কালোটা হচ্ছে এক্সি। আবার কিছুক্ষণ পরে কিন্তু আই অনেক দ্রুত কমা শুরু করবে। আই যে দ্রুত কমবে সেহেতু এখানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আসবে, এরপরে কিন্তু ভিসিটা কমা শুরু করবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সিচুয়েশন আমরা আলোচনা করলাম: ক্যাপাসিটর ভ্যারি করে রেজোনেন্স, ইন্ডাক্টর ভ্যারি করে রেজোনেন্স, এবং ফ্রিকোয়েন্সি ভ্যারি করে রেজোনেন্স।